আমাদের এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো রকম মিল পাওয়া যায় তা হলো সম্পূর্ণ কাল্পনিক। কিরে, মৃন্ময় এখনো এলো না? কি জানি, ফোন তো করলাম, বললো তো আসছি। তুই রোল খাবি? হ্যাঁ খাবো, বলে দে। মৃন্ময় এলে আবার খাবো খনে। রঘুদা, দুটো রোল দিও তো, একটু কড়া করে ভেজো বুঝলে। আর হ্যাঁ, ডবল ডিম দিয়ে বানিও। আমি কিশোর আর মৃন্ময় বাল্যকালের বন্ধু। হাফ প্যান্টে স্কুল যাওয়া থেকে ফুল প্যান্টে কলেজ শেষ করা পর্যন্ত একসাথে আমরা, কখনোই আলাদা হইনি। এখন সবার বিয়ে হয়েছে, আগের মতো সেই আড্ডা, সারাদিনের হই হুল্লোড় আর করে বেড়ানোর সময় নেই। সারাদিন কাজের শেষে রঘুদার রোলের দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরি। আমার আর মৃন্ময়ের বাড়ি একই দিকে। প্রত্যেক দিন কাজ থেকে ফেরার পথে একসাথেই বাড়ি যাই আমরা। কিরে, আমাকে বাদ দিয়েই আজকে রোল খাচ্ছিস? আর বলিস না, দিন দিন যা কাজের চাপ বাড়ছে, খাবারও সময় পাচ্ছি না বুঝলি। খুব খিদে পেয়েছিল ভাই, আমি বলছি তোকে একটা রোল দিতে। রঘুদা, আর একটা রোল দিও তো। কাজের চাপের কথা আর বলিস না। আজকে প্রায় 100 কিলোমিটার রাইড করে এলাম, তাই তো আসতে দেরি হলো। রঘুদা, আগে এক বোতল ঠান্ডা জল দিও। একজন সাধকের ইন্টারভিউ নিতে গেছিলাম। বাবা, যা গল্প শুনলাম আজকে, না গেলে হয়তো এইসব তথ্য অজানাই থেকে যেত। আচ্ছা, কি এমন জানলি? আমাদেরকেও শোনা। আরে বাদ দে, গৌরব শুনলে বলবে সব গেজা করে। বাদ দে, অন্য কথা বল। তবে আমার কাছে পুরো ইন্টারভিউর র ফুটেজটা আছে, চাইলেই দেখাতে পারি। ওর কথা বাদ দে, আমাকে তো বল। না না, তুই ভিডিওটাই চালা। চালা, আমিও দেখি। মন দিয়ে শোন কি বলছে। হুম। গুরুজি, আমরা অনেকেই অনেক জায়গায় প্ল্যানচ্যাটের ব্যাপারে শুনে থাকি। শুনেছি মৃত ব্যক্তির আত্মাকে নাকি প্ল্যানচ্যাটের মাধ্যমে ডাকা যায় এবং তাদের সাথে কথাও বলা যায়। কিন্তু এক একজনের মুখে প্ল্যানচ্যাট করার পদ্ধতি নানা রকমের শোনা যায়। গুরুজি, আমি জানতে চাই, প্ল্যানচ্যাটটা কি সত্যিই মৃত ব্যক্তির সাথে কথা বলার মাধ্যম, আর এর সঠিক পদ্ধতিটা কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। প্ল্যানচ্যাটের মাধ্যমে তুমি তোমার পরিবার বা প্রিয় মানুষকে ডাকতে পারো এবং তাদের সঙ্গে কথা বলতে পারো। তবে সঠিক পদ্ধতিতে ডাকলেই তুমি সেটা থেকে সফল হতে পারবে। প্ল্যানচ্যাট তুমি যে কোনো সময় করতে পারো, সেটা দিন হোক বা রাত। প্রথমে তোমাকে একটি সাদা কাগজ নিতে হবে এবং সেটিতে এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে, তার সাথে 1 থেকে 10 পর্যন্ত, এবং দুটি বাক্স করে একটির মধ্যে হ্যাঁ আর একটির মধ্যে না লিখতে হবে। সাথে একটি পেন অথবা পেন্সিল রাখতে হবে। গুরুজি, আত্মা এসে আমাদের সাথে কথা বলবে না? সাদা কাগজ, পেন, এবিসিডি এইসবের দরকার কেন? ব্যাপারটা কি বলতো, আমরা যাকে ডাকবো সে আর সেই অবস্থায় থাকে না যে সে আমাদের সাথে কথা বলবে। তাই আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়, আর এই পেন বা পেন্সিল হলো সেই মাধ্যম। আমরা যখন প্ল্যানচ্যাট করতে বসবো তখন আমাদের মনোসংযোগ সেই ব্যক্তির উপরে থাকতে হবে এবং মনে মনে তার নাম স্মরণ করতে হবে। আর হ্যাঁ, তার আগে ওই যে পেনটা হাতে আলতো করে ধরতে হবে, খুব জোর করে না কিন্তু। কাগজের উপর রেখে তাকে স্মরণ করতে হবে। দেখবে কিছুক্ষণের মধ্যে পেনটি নড়ে উঠবে, তখন বুঝবে সে এসেছে। ও, ব্যাপারটা তো বেশ সহজ। সহজ মনে হলেও এত সহজ না, তার জন্য গভীর আত্মবিশ্বাসের প্রয়োজন। যদি বিশ্বাস না থাকে তাহলে সফল হওয়া মুশকিল। যদি তুমি সফল হয়ে যাও তবে সেই ব্যক্তিকে বছর খানিকের মধ্যে আর ডাকার প্রয়োজন নেই, কারণ তারা যে অবস্থায় থাকে সেই অবস্থান থেকে আমাদের এই পরিবেশে আসতে খুব কষ্ট হয়। তুমি একবার সফল হয়ে যদি বারবার তাকে ডাকতে থাকো তবে তার প্রচণ্ড কষ্ট হয় এই পরিবেশে আসতে। তাই তাকে বারবার ডাকা উচিত নয়। আর হ্যাঁ, যাকে তুমি ডাকবে সেই এসেছে কিনা সেটা যাচাই করে নেবে।
সেটা কিভাবে? ধরো যাকে ডাকবে সে তোমার ঠাকুরদা অথবা ঠাকুরমা। সে তোমাকে তোমার ছোটবেলায় একটা নির্দিষ্ট নামে ডাকতো, সেটি জানতে পারো, এরকম কিছু। যদি দেখো যে তুমি যাকে ডাকছো সে বাদে অন্য কেউ এসেছে, তবে তাকে সম্মানের সাথে হাত জোড় করে চলে যাওয়ার কথা বলবে। প্ল্যানচেট 5 থেকে 6 মিনিটের বেশি করা উচিত না। কেন গুরুজি? দেখো, আমরা তাকে তার স্থান থেকে এই পরিবেশে নিয়ে আসছি, তাতে তার কষ্ট হয়, সে অনেক ব্যথা বেদনা অনুভব করে। তার সাথে কথা বলা হয়ে গেলে তাকে সসম্মানের সাথে হাত জোড় করে তার স্থানে ফিরে যাওয়ার কথা বলবে। ঠিক আছে গুরুজি। তাহলে দর্শকরা শুনলেন গুরুজির মুখে প্ল্যান চার্ট করার সঠিক পদ্ধতি, আর এটি করার সময় কোন কোন বিষয়ের উপর আমাদের নজর রাখতে হবে। কিরে, কি বুঝলি তোরা? বুঝলাম তো অনেক কিছু, কিন্তু ব্যাপারটা যে সত্যি তোরা কি করে বিশ্বাস করছিস সেটা? তুইও বা অবিশ্বাস করছিস কি করে? যারা এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করে তারা অনেক কিছুই জানে। আমার তো মনে হয় ব্যাপারটা না প্রয়োগ করলে এর সত্যতা যাচাই করা যাবে না। শোন, বছর দুয়েক হলো আমার ঠাকুমা মারা গেছে। আমার ঠাকুমাকে না হয় ডাকা যাবে। আমার তো মনে হয় ঠিক কথা বলতে পারবো। তুই এত শিওর হয়ে বলছিস কি করে? তোরা তো শুনলি ভিডিওতে বলা কথাগুলো। ক্যামেরার পেছনেও গুরুজির সাথে আরও অনেক কথা হয়েছে। গুরুজির থেকে জেনেছি অনেক নামকরা ব্যক্তিরাও নাকি এই ব্যাপার জানতেন এবং তাদের প্রিয় মানুষের সাথে কথা বলতেন। কী সব বকে যাচ্ছিস? যা বলছিস তার সত্যতা কি যাচাই করেছিস? না, তা করিনি। তবে উনি এমনভাবে বললেন যে বিশ্বাস না করে থাকার মতো না। আচ্ছা, বাদ দে তোরা। সামনের রোববার আমার বাড়ি নিমন্ত্রণ থাকলো। অনেক দিন হয়ে গেল, সেই আর আগের মতো একসাথে বসা হয় না। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে সত্যতা যাচাই করতে বসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা রাজি। যেই দিন এই বিষয় নিয়ে আলোচনা হয় সেই দিন ছিল বৃহস্পতিবার। মাঝে আরও 2 দিন কেটে যায়। রোজ সন্ধ্যায় রঘুদার দোকানে দেখা হয়, সাথে আড্ডাও হয়, কিন্তু প্ল্যানচেট নিয়ে কোনো কথা ওঠে না। রোববার সকালে কিশোর আমাকে কল করে বলে, কিরে, আজকের কথাটা মনে আছে তো? মনে আছে। তোরা যথাযথ সময়ে চলে আসিস, আর মিন্ময়কেও কল করে নিস। ওর মনে আছে তো? মনে থাকবে না কেন? আর মনে না থাকলে মনে করিয়ে দেবো। আমি কল করে নিচ্ছি ওকে। কিরে, যাবি তো গৌরবের বাড়ি? 12টার মধ্যে যাব কিন্তু। যাবো তো, বলিনি বন্ধু কিছুই। তারপর আবার খাওয়া দাওয়া আছে। আচ্ছা, আমি ঠিক সময় মতো চলে যাব। আসছি, দাঁড়া। দরজাটা ভেঙে ফেলবি নাকি? তুই তো সঠিক সময়ে আসার লোক না, তবে আজ কি করে ঠিক সময়ে আসলি? সব ইনকোয়ারি এই দরজার মুখেই করবি নাকি? যা গরম পড়েছে, আগে 1 গ্লাস জল খাওয়া, তারপর বলছি। আয় ভিতরে আয়। লেবুর শরবত করে ফ্রিজে রেখে দিয়েছি, ওটাই খাওয়াবো। মনটা জুড়িয়ে গেল। আরে, আজ তো রোববার, বাড়ি কাজ নেই, ভাবলাম তাড়াতাড়ি যাই, একটু আড্ডা দিই সবার সাথে। গৌরব, এই গৌরব, কিরে বাড়ি আসিস নাকি? দরজাটা খোল। কিশোর, তাড়াতাড়ি এইদিকে আয়। দেখ মিন্ময়ের কি অবস্থা, ওকে ধরে নিয়ে যেতে হবে। আরে না না, ঠিক আছে, আমি একাই হেঁটে চলে যাব। মিন্ময় এসে বসলো সোফাতে। তাকেও 1 গ্লাস শরবত দিলাম। আমি আর কিশোর তার গ্লাস খালি হওয়ার অপেক্ষায় চাতক পাখির মতো তার দিকে চেয়ে রইলাম। সে ঢকঢক করে গ্লাসটা ফাঁকা করে দিল এক নিঃশ্বাসে। কি তৃষ্ণাটাই না পেয়েছে বেচারার। এই রকম অবস্থা কেন তোর? আর বলিস না, জানিস তো আমি অনেক সাবধানেই বাইক চালাই।
12টার মধ্যে এইখানে আসার কথা। দেরি হয়ে গেছে বলে একটু জোরেই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে একটা বিড়াল এসে পড়ে বাইকের চাকার তলায়। আর যাব কোথায়, ছিটকে যেয়ে বললাম, আর এই অবস্থা হলো। যাক, অল্পের মধ্যে দিয়ে গেছে, বাঁচা গেছে। হালকা পাতলা লেগেছে, তোরা টেনশন নিস না। ওইখান থেকে উঠে দেখি বাইক আর স্টার্ট নিচ্ছে না। গ্যারাজে বাইকটা দিয়ে টোটো ধরে তোর বাড়ি নামলাম। এরপর সবাই চুপচাপ। সবাইকে চুপচাপ থাকতে দেখে মিন্ময় বিষণ্ণতা কাটিয়ে বলল, আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি, বৌদিকে দেখতে পাচ্ছি না কেন? আর বলিস না, আমার শাশুড়ির সকাল থেকে খুব শরীর খারাপ। হাই প্রেশার, সুগার সব আছে ওনার। আবার হার্টেরও পেশেন্ট। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। সকালে খবর এসছে ওনার শরীর খারাপ। তোদের বৌদি রান্না করে রেখে গেছে তোরা আসবি বলে। চল তাহলে খেয়ে নি, সময় তো হয়েই গেল। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসলাম। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে আমরা ঠিক করলাম যে সন্ধ্যের সময় আমরা প্ল্যানচেট করতে বসবো। যথারীতি সন্ধে গড়িয়ে এলো। আমি বললাম, সন্ধে তো হয়েই এলো, তাহলে এবার আমাদের মূল উদ্দেশ্যে এগোনো যাক। আমি সব জোগাড় করেই রেখেছি। সাদা কাগজে এ থেকে জেড পর্যন্ত 1 থেকে 10, এবং হ্যাঁ, আর না লেখা আছে। তোরা একটু বস, আমি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। সমস্ত কিছু জোগাড় করে বসলাম। কি যে হবে, আদেও হবে কি না, তাই পরিবেশটা সেই আতলে করার চেষ্টা করলাম। ঘরের জানালা দরজা বন্ধ করে দিলাম। ঘরে হালকা আলো জ্বালিয়ে এক ছমছমে পরিবেশ তৈরি করলাম। কিশোর বলে উঠল, ঠিক আছে, প্রথমে আমিই চেষ্টা করি। একজন করলেই হলো। কিন্তু কাকে ডাকবি সেটা কি কিছু ঠিক করলি? আমার কাকাকে। অনেক বছর আগে আমার কাকা মারা যান, কিন্তু তার মৃত্যু নাকি স্বাভাবিক ছিল না। আচ্ছা, শুরু করো তাহলে। কিশোর এক মনে তার কাকার ধ্যান করতে লাগলো। আমরা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি কিশোরের হাত থেকে পেনটা পড়ে যায়। কিশোর মনে মনে কি সব বিড়বিড় করতে থাকে। ঘরটা হঠাৎ করে কেমন মায়াবী পরিবেশে পরিণত হয়। এটা কি আমার ঘর? নিজেই চিনতে পারছি না। কিশোর চোখ খুলল। তার চোখ কেমন লাল হয়ে গেছে। এই চোখের দিকে তাকালেই মনে হচ্ছে প্রতিশোধের আগুন জ্বলছে। কিশোর রাগে ফোঁপাতে থাকে। আমরা কিশোরকে ডাকলাম, কিশোর, এই কিশোর, কি হলো তোর? তুই এমন করছিস কেন? কিশোর কিশোর করে কাকে ডাকছিস? আমি তো কিশোর না, আমি ওর কাকা বাদল। কেন ডাকলি আমায়? আমরা তো ডাকিনি, ডেকেছো তো কিশোর। আপনি তো ওর শরীরের উপর ভর করে আছেন। আমরা কি করে জানবো যে কিশোর কেন ডেকেছে? তোরা কেউ কিছুই জানিস না, আর এটাও জানিস না যে আমি মরলাম কি করে? আমাকে ডেকে তোরা ভুল করেছিস। এক্ষুনি এর ঘাটটা মটকে দেবো, দেখবি? তোদেরকেও মেরে দেবো, তারপর টের পাবি আমাকে ডাকার ফল। না না, তুমি এমন করো না। তুমি কিশোরকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমরা কথা দিচ্ছি আর কোনোদিনও কাউকে ডাকবো না। মিন্ময়, এই মিন্ময়, বল কিছু। আমি কি বলবো? তুমি ওকে ছেড়ে দাও, আর আমরা কখনো কাউকে ডাকবো না। ছেড়ে দাও ওকে। একে তো ছাড়বই না, আর সাথে তোদেরকেও। আমি এখন যাচ্ছি, তবে এবার আসবো গভীর রাতে। আমার সব প্রশ্নের উত্তর যেন তৈরি থাকে, না হলে আজ রাত হবে তোদের কাল রাত। কাকা চলে যাওয়ার পর কিশোর অজ্ঞান হয়ে পড়ে। কিশোরের চোখে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরালাম। জ্ঞান ফিরে কিশোর বলল, কি রে, তোরা কি আমাকে মেরেছিস নাকি? গা হাত পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমরা মারতে যাব কেন? তোর কি কিছুই মনে নেই? না, কিছুই মনে নেই। এখন শুধু
ব্যথার কথা মনে হচ্ছে। আর শরীরটা খুব দুর্বল লাগছে। আচ্ছা, কি হয়েছে বলতো আমার? আমরা তো প্ল্যান চেট করতে বসেছিলাম, তারপর চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে। ব্যাপারটা কি বলতো? আমি আর মিন্ময় দুজনের মুখ চাওয়াচাই করলাম। মিন্ময় সবে বলতে যাবে, জানিস তো আমরা আসলে আরে কিছুই হয়নি রে, তুই একটু রেস্ট নে। আর আজকে বাড়ি যেতে হবে না, এইখানেই থেকে যাবি। আমরা একটু খাবার ব্যবস্থা করে আসি। ওকে কিছুই বলা যাবে না এখন, তাহলে ও ভয় পেতে পারে। কিশোরকে যে করে হোক বাঁচাতেই হবে, এবং আমাদেরকেও সাথে বাঁচতে হবে। কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। আমার জানাশোনা একজন আছে, তাকে কি একবার জানিয়ে দেখব কি করা যায়? হ্যাঁ জানা, যে করেই হোক এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। হাতে বেশি সময় নেই। আমি কল করছি। বাড়ির ঠিকানাটা বলো, আর তোমরা ওর সাথেই থেকো। ঘরের দরজাটা হালকা ভিজিয়ে রেখো, আমি ঠিক সময় মতো চলে যাব। আমরা তার কথা মতোই সমস্ত কাজ করে রাখলাম। আমরা কিশোরের কাছে যেয়ে দেখি সে ঘুমাচ্ছে। আমরা আর ঘুমালাম না, ঘরেই বসে থাকলাম। রাত আর একটু গভীর হতেই ঘরের পরিবেশটা চেঞ্জ হতে থাকলো। বুঝলাম সময় হয়ে এসছে। তখনই দেখি কিশোর উঠে বসেছে। চোখ দুটো ঠিক আগের মতোই প্রতিশোধের আগুনে জ্বলছে। বলেছিলাম না আবার আসবো? বল এবার, কেন ডাকলি আমায়? ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি সব শুনছিলেন। এবার তিনি দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লেন। এটা কে আবার? কাকে ধরে এনেছিস? ও, আমাকে তাড়াতে ওঝা ডেকেছিস? কেউ পারবে না আমাকে তাড়াতে। আমি তো যেচে আসিনি, আমাকে জোর করে আনা হয়েছে। জোর করে আনা হোক আর যাই হোক, তুই ওর শরীর থেকে বেরিয়ে আয়। আমি একে ছেড়ে যাব না। যাবি না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। যা পারিস কর। তোর হয়তো ক্ষমতা নেই আমাকে তাড়ানোর, তাই কিছু না করেই এত বকবক করছিস। তবে রে, দেখ তবে। তান্ত্রিক একটি তামার ঘটি বার করলেন। লাল কাপড়ে ঘটির মুখটি বাঁধা। তান্ত্রিক চোখ বন্ধ করে কিছু বলতে থাকলো। কিশোর কেমন যেন করে উঠেছে। মনে হচ্ছে তার সারা শরীর যেন জ্বলছে। ওরে থাম রে, কি করছিস তুই? আমাকে জ্বালিয়ে শেষ করে দিলি তো। ছেড়ে দে বলছি আমায়। ছেড়ে তো দেবই, কিন্তু আগে বল, তোর এমন অবস্থা কি করে হলো? আর তুই কে? কোথায় থাকিস? না হলে এই ঘটিতে তোকে ভরে এমন জায়গায় চালান করব যে 1000 বছরেও তোর মুক্তি হবে না। বলছি আমি সব। কিশোর আমার ভাইপো। কিশোরের বাবা আর আমি দুই ভাই ছিলাম। আমাদের মধ্যে খুব মিল ছিল। বেশ হাসি খুশি চলছিল আমাদের জীবন। কিশোরের বয়স যখন 5-6 বছর হবে, তখন আমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু হয়। ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি হতে শুরু করে। শেষমেশ আমাদের সংসার 2 ভাগ হয়ে যায়। তাও আমাদের মধ্যে ঝামেলা কমেনি। এই ঝামেলা সহ্য করতে না পেরে একদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। ভেবেছিলাম দূরে কোথাও চলে যাব, আর গিয়েছিলামও তাই। সেইখানে একটা মন্দিরে আশ্রয় নিই। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। না ছিল কোনো ঝামেলা, না ছিল কোনো কষ্ট। এইভাবে বছর 3-1 কেটে যায়। একদিন রাতে মন্দিরে ডাকাত পড়ে। মন্দিরে আমি পুরোহিত বাদে আর কেউ থাকে না। প্রাণের মায়া ছেড়ে মন্দিরে ঠাকুরের গায়ের গহনা রক্ষা করার চেষ্টা করলাম,
কিন্তু আমার সে ক্ষমতা ছিল না তাদের সাথে পেরে ওঠার। আমাকে বস্তায় ভরে তাদের সাথে নিয়ে যায়। গভীর জঙ্গলে বস্তা ভর্তি অবস্থায় ফেলে দেওয়া হয় আমাকে। আমি সেইখানে এতদিন বন্দি অবস্থায় ছিলাম। এতদিন পর আমি মুক্তি পেয়েছি। বুঝলাম। তুই কিশোরকে ছেড়ে দে, ওর কষ্ট হচ্ছে। আমার কথা শোন, আমি তোকে বস্তার থেকে বার করে তোকে মুক্তি দেব। তান্ত্রিক ঘটির মুখটা একটু খুলে দিল। তারপর কী সব বলতে লাগলো। তার পরেক্ষণেই কিশোরের দেহ থেকে আত্মাটা বেরিয়ে ঘটিতে প্রবেশ করলো। ওইদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাত পেরিয়ে ভোর হয়েছে। কিশোর ঘুমিয়ে পড়ল। আর আমাদের জীবনে একটা বড় শিক্ষা হয়ে থেকে গেল এই প্ল্যানচিট। আমাদের এমন কিছু করা কখনোই উচিত না যেটাতে আমরা এক্সপার্ট না। এর জন্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের খুবই প্রয়োজন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।